এই একদম কাছে আসবে না। কোথায় যাওয়া সুন্দরী? একদম কাছে আসবে না, ভালো হবে না। কোন হালা যে ফোন দিল, চুমু খেতেও দিল না। শালা মেজাজটা কি এমনি খারাপ হয়? আপনারাই বলেন। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ফোন দিবি তো না হয় একটু পরে দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে, হ্যালো কে রে, ঘুমে ডিস্টার্ব দেয়। ওপাশ থেকে বলল, কি বেহালা এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটাও দেখতে দিলি না। ফোন রেখে নাক ডাকিয়ে আবার দিলাম ঘুম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠলো। ঘুম থেকে রিসিভ করছি, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে মাথায় রক্ত উঠে যায়, আর এখন রিসিভ হচ্ছে না, মাথাটা আরো গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখি 12টা রিংটোন দিয়ে রেখেছিলাম সেটা বাজছে। 12টা যেহেতু বাজে গেছে, তাই আর না ঘুমিয়ে এক লাফে উঠে পড়লাম। উঠে একটু ছাদে গেলাম। এবার একটু পরিচয় পর্ব সেরে নেই। আমি সাকিব আল হাসান, সবাই সাকিব বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। ছাত্র হিসেবে ভালোই ক্লাসে ঠিক মতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্টই করি। আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত। বাবার ছোট একটা বিজনেস আছে, আব্বা আর ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি আমাকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। আমিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসি। আর যে তখন ফোন দিয়েছিল সে আমার শত্রু, থুক্কু বন্ধু রাকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছি। যদিও আমরা মোট 4 জন বন্ধু, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রাকিব বেশ কাছের, যাকে বলে জানে জিগার দোস্ত। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। যাই, এবার গোসল শেষ করে নামাজ পড়ে এসে বাসায় আসলাম। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম মায়ের বান্ধবীর বাসায়। চিনি না, তাই ভাইয়াকে দিলাম ফোন। 3বার রিং হতেই রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সেই ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর লোকেশন অনুসরণ করে বাইক চালাতে লাগলাম। 20 মিনিট পর চলে এলাম। আমি এসে বেশ খানিকটা অবাক হলাম। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেলাম। সবার চেহারায় কেমন একটা ছাপ পড়ে আছে, সবার মন খারাপ করে আছে। বুঝতে পারছি না কি হয়েছে। এক কোনায় ভাইয়া, ভাবি, মা, আব্বা বসে আছে, তাই তাদের কাছে গেলাম। আমি কি বললাম, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কার হয়েছে। মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। আমি কিছু বুঝলাম না। ভাইয়া কি হয়েছে? বর নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে পালিয়ে গেছে। ওহ কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলোই না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন যাই। তখনই পিছন থেকে বললো বিয়ে হবে। পিছনে ঘুরে দেখি মা তো ভালো, বর কি ফিরে এসছে? না, তো তোর সাথে। আমি তো 11,000 ভোল্টের শক খেলাম। ভাইয়া ভাবি তো মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা আমি বিয়ে করব না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবী পরিবারের সম্মান কোথায় যাবে? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে। তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা আমি বিয়ে করব না। ভাইয়া ভাবি আব্বা তোমরা কিছু বলো, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? তখন আব্বু বলল, না, তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বু তুমিও? ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। তখন ভাবি বলল, বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। করে নে। তোমরা সবাই হিটলার, আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? এই নে, এগুলো পরে আয়। মা চুপ করে এগুলো পরে আয়। বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছে করছে না। কি হতো কি হয়ে গেল, কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম? রুমের বাইরে পায়চারি করছি। তখন ভাবি বলল, বাইরে কেন? ভেতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি। যাও ভেতরে। ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। বেড়ালটা ভালো করে মারিও। ধুর, আমি মরছি আমার জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসছে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমার ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করছে। দেখি মেয়েটা বসে আছে। এখন পর্যন্ত দেখিনি কেমন, দেখা তো দূরের কথা, শালা আমি আমার বউয়ের নামও জানি না। কি কপাল, ভাবলাম মেশে সালাম করবে, তা না করে বসেই থাকলো। আমি সামনে যেতেই মেয়েটা নিজেই ঘোমটা সরিয়ে দিল। আমি তো আবার 11,000 ভোল্টের শক খেলাম, কারণ উনি ছিলেন আমার ম্যাম। ম্যাম আপনি? তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। তাকিয়ে থেকে নিজেও শুয়ে পড়লো। আমি এটা ঠিক করছি? কে জানি। আমি অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, কেন আমার সাথে এমন হলো। চলুন ফ্ল্যাশব্যাকে। আমার মেয়ে বন্ধু জান্নাত বলল, কিরে, এই কয়দিন ভার্সিটি আসিসনি যে? একটু মামার বাড়ি গিয়েছিলাম। তখন রকিব বলল, মামার বাড়ির রসের হাড়ি খেতে। তোরা সবাই কেমন আছিস? তখন আমার আরেক বন্ধু মায়া বলল, আলহামদুলিল্লাহ ভালোই। জানিস আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল, কি?
আমি একটা মেয়েকে স্বপ্ন দেখেছি, যেন একটা পরী, কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপসরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। আমার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। তখন জান্নাত বলল, তোর স্বপ্ন দেখা হবে, কিন্তু প্রেম করতে পারবি না। পারবো পারবো, সময় হোক, এরকম মেয়ে হলে প্রেম করব। তখন সোহেল বলল, তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা হা করে হাসতে লাগলো। ভাই স্বপ্ন স্বপ্ন, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম তাহলে আল্লাহই জানে। রকিবের কথা শুনে আবার সবাই হা হা করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল, তাই পিছনে ঘুরে হাঁটতে যাব, তখনই কারোর উপর পড়ে গেলাম। আহ, কি নরম! আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। খুব সুন্দর যে একটা হুড। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠলো, আমি উঠে পড়লাম, সাথে সাথে ঠাস ঠাস দুই গালে বসিয়ে দিল। বেয়াদব ছেলে, তোর মা বাবা শিক্ষা দেয়নি মেয়েদের দেখলে মেয়েদের উপর পড়তে ইচ্ছা করে? কে কার কথা শুনছে? আমি তো পড়ে দেখতে ব্যস্ত। বেয়াদব! মেয়েটা চলে গেল। আমি তাকিয়ে আছি, কোনো দিকে খেয়াল নেই। থাকবে কি করে? আমি তো দেখতে ব্যস্ত। আমি একেই আমার জীবনের সঙ্গী বানাবো, মনে মনে বলছি আর মিটমিট করে হাসছি। কারো জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরলাম। কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আসছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস। তখন জান্নাত বলল, তুললে তো ভালোই হতো, ফিরে ফিরে বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তখন তরিকুল বলল, শালা তুই আর মেয়ে পেলি না। কেন? এটা আমাদের নতুন ম্যাম। হ্যাঁ, মন খারাপ করে। তখন মায়া বলল, হ্যাঁ, বেচারা প্রেম করার আগে ছ্যাঁকা খেলো। আবার সবাই হো হো করে হেসে উঠল। একদম হাসবি না, দেখবি এই ম্যামকে বিয়ে করব। পারবি না। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তা আর কুত্তি ঘেউ ঘেউ করছে বলে রাগ করে ক্লাসরুমে চলে এলাম। একা একাই বসে আছি। কিছুক্ষণ পর কুত্তা কুত্তিগুলো এলো। আমাকে দেখে ওরা 5 জন হাসতেছে আর আমার কাছে এলো। আর আমি বললাম, দাঁড়া, তোদের হাসি বন্ধ করার জন্য ব্যবস্থা করছি। ফোন বের করে দিলাম সবার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ফোন। সবার নামে আচ্ছা মতো গুনগান গাইলাম। তখন জান্নাত বলল, এটা তুই কি করলি? আর হাসবি? সবার ফোন বাজতে লাগলো। তখন সোহেল বলল, ভাই, তোরে নিয়ে আর এমন ভাবে হাসবো না, তুই সব কিছু ঠিক করে দে। সত্যি তো? 300 আর তোকে নিয়ে হাসাহাসি করবো না। ঠিক আছে, এখন ফোন রিসিভ কর, পরে বলে দিব। তুই এখনই বল। ওকে। আবার সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সবকিছু ঠিকঠাক করে দিলাম। তখন তরিকুল বলল, শালা তুই আমাদের বন্ধু না, শত্রু। এত কিছু বুঝি না, এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্কে ঠিক করে দিলাম তাই। হ্যাঁ, হ্যাঁ বেবি, না হলে বুঝতেই পারছিস। ওকে চল। শালা তুই আমাদের বন্ধু না, শত্রু। সেটা বড় কথা নয়, এখন খাওয়াবি এটাই বড় কথা। যখনই উঠে বাইরে যেতে যাব তখনই ক্রাশ মানে ম্যাম ক্লাসে এলো আর বলল, তোমরা কোথায় যাচ্ছ? তখন রকিব বলল, ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসোনি? এসেছি, তবে তবে কি? এই যে সাকিবের জন্য ম্যাম। কই দেখি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে দেখছি ম্যাম তো আমাকে দেখে রাগে মুখ লাল করে দিয়েছে। এত ম্যামের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ও যা লাগছে না, মানে হচ্ছে একটা কিস দিয়ে আসি। আপনারা মানে লুচ্চা ভাবিয়েন না, আমি মোটেও এমন না। যাও গিয়ে বসো। জি, সবাই বসে পড়লাম। ম্যাম পড়াতে লাগলেন আর আমি ম্যামকে দেখতে লাগলাম। কি পড়াচ্ছেন কিছুই বুঝতে পারতেছি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি, এতে ম্যাম বিরক্ত হচ্ছেন, সেটা ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, এটা হচ্ছে কি? কোনটা ম্যাম? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? ক্লাসের সবাই আমাদের দিকে তাকালো। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আজীব তো, আমি আপনার দিকে কই তাকিয়ে আছি? আমি তো পড়ি দেখতে ব্যস্ত। আমার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে উঠল। এতে ম্যাম আরো রেগে গেল। স্টপ! ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। ম্যাম ঠাস করে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। ম্যাম চলে গেল আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। গাল টনটনে ব্যথা অনুভব করলাম। এবারে থাপ্পড়টা জোরে লেগেছে। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। বাসায় আসতে দেখে মা আর ভাবি বলল, চলে এলি যে? ভালো লাগছিল না তাই। যা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। যাক বাবা, কালে আঙ্গুলের ছাপ দেখতে পাইনি। রুমে চলে এলাম। একটু পর ভাবি আসলো আর বলল, তোমার গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেওরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যে বলো কেন? সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলতেছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। তারপর দিলাম এক ঘুম।
এক ঘুমে দুপুর, উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিলাম ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। এলাম ঈশার নামাজের আগেই। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। তারপর একটা রোমান্টিক গল্পের ভিডিও বানিয়ে ভোরের রোদ্দুর চ্যানেলে আপলোড করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ম্যামকে দুদিন অনেক জ্বালালাম। এখন ম্যাম আমাকে দেখলেই রেগে যায়। ভাবছি আজ ম্যামকে সরি বলে দিব। ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর আমার ক্রাশ তুক্কু ম্যাম আসলো। আমি ম্যামের কাছে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। ম্যাম শুনেন, কিন্তু শুনলো না, হেঁটেই যাচ্ছে। আমি কি ম্যামের সামনে দাঁড়ালাম। তখন ম্যাম বলল, আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি, কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক করেছো। ভুল হয়ে গেছে ম্যাম, সরি, আর এমন হবে না। ওকে মাফ করে দিলাম, এবার সরো। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলেন আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় হায়, আবার রাগিয়ে দিলাম এক দৌড়ে বন্ধুদের কাছে। আমার এমন দৌড় দেখে ম্যাম একটু মুচকে আসলো। তখন মায়া বলল, কিরে কুত্তা, তুই এভাবে দৌড়ে আসলি কেন? এমনিতেই। তখন সোহেল বলল, মিথ্যা বলিস কেন? আমি মনে হয় দেখি নাই। দেখলেই তো বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধোয়ার ক্ষমা করে দিচ্ছি। সবাই আবার হাসতে লাগলো। আবার হাসছিস, দিব নাকি? সবাই একসাথে বলল, না না না। এইভাবে সব সময় থাকবি। সবাই আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে ম্যাম আসলো। আমি পড়তে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। ম্যামের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ম্যাম মনে হয় আমাকে পছন্দ করে, এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারি। ভাবছি ম্যামকে প্রপোজ করব। তাই মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনের প্রথম আজকে কাউকে প্রপোজ করব। কি যে খুশি খুশি লাগছে না, মনে লাড্ডু ফুটতেছে। আর এক অজানা ভয় কাজ করছে, যদি ফিরিয়ে দেয় দিবে দিক, কিন্তু প্রপোজ করবই। ভালোবাসি কথাটা না বললে অনেক কষ্ট পাবো। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টদের সামনে প্রপোজ করতে পারবো না, তাই ম্যামকে পার্কে আসতে বলছি। কারণ জানতে চেয়েছিলেন, তখন বলেছে আসলেই জানতে পারবেন। ম্যাম আসতে চাইছিলেন না, অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছে। আমি আধা ঘন্টা ধরে পার্কে বসে আছি, দেখলাম ম্যাম আসছে। আমি নিজেকে প্রস্তুত করছি। ম্যাম আমার সামনে এলো আর বলল, কি বলার জন্য ডাকলে বলো, তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো। বলছি ম্যাম। সামনে পকেট থাকা গোলাপটা এগিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আমার মনের রাজ্যের রানী বানিয়েছি। ম্যাম আই লাভ ইউ, আমি আপনাকে অনেক ভালোবাসি। সাথে সাথে 3.5 কিলো ওজনের 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজ শুনে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকালো। থাপ্পড় খেয়ে তো আমার মাথা ঝিমঝিম করছে। আমি মাথা নিচু করে নিলাম। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করা হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। আমি তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? এই হলো আমার চাকা খাওয়ার কাহিনী। চলেন এবার গল্প ফেরা যাক। শালার কপালে ঝাঁটের বাড়ি, প্রথমে কাউকে ভালোবাসার কথা বললাম, সেই রিজেক্ট করে দিল। ড্রিম লাইট জ্বলতেছে, আমার চোখ দিয়ে অজরে বৃষ্টির মতো পানি পড়তেছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না। কিন্তু হাল ছাড়বো না। ম্যামের মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করবই করব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কেউ এসে ঘুম থেকে না উঠালে যার ঘুম ভাঙে না, সে আজ যে মানুষের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠে সামিয়া ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বই খুলে পড়তে লাগলাম। এরই মধ্যে ম্যামও উঠে পড়েছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। আমি শুধু আর চোখে দেখতেছি। ম্যাম এসে ডাইনিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে লাগলো। মনে হচ্ছে পিছন থেকে জড়িয়ে ধরি। আর ওই এলোমেলো কোয়েশনের মধ্যে নাক ডুবিয়ে গ্রান নেই, কিন্তু আমার তো সেই অধিকার নেই। তাই এগুলো স্বপ্ন হয়েই থাকলো, জানি না পূরণ হবে কিনা। এরই মধ্যে ভাবি দরজায় টোকা দিয়ে বলল, তোমরা খেতে এসো। ভাবি আসতেছি, তুমি যাও আমরা আসছি। ভাবি চলে গেল। ম্যাম আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানেই তো না। এখন তো নাম ধরে ডাকবে, তাছাড়া বাসায় সবাই কি ভাববে বলো তো? আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। ম্যাম আর আমি একসাথে খাওয়ার টেবিলে এলাম। ভাবি খাবার দিল। ভাবি কানের কাছে এসে বলল, দেওরজি ভালোভাবে বেড়াল মারতে পেরেছো? ভালো। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হতে যাব, তখনই আব্বা বললেন, কোথাও যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। আসলে আসবে, ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। এতে আমার বাইরে যাওয়ার কথা কি সম্পর্ক? ম্যামের দিকে তাকিয়ে দেখলাম রাগী ভাবে তাকিয়ে আছে। তখন মা বলল, তোর কি মানে? তোকেও যেতে হবে, চুপচাপ ঘরে যা। মায়ের ঝাড়ি খেয়ে ঘরে গেলাম। গিয়ে ফোন গোতাগুতি করতে লাগলাম। আমার পিছনে পিছনে ম্যামও আসলো। এসে আমার সামনে দাঁড়িয়ে দিল, ঠাস মেরে দিল একটা।
আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে ভেঙে গেল। আমার রাগ মাথায় উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, মারলেন কেন? তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলছিস কেন? বলছি তো আপনার কি। আবার আমার মুখের উপর কথা। বলে দিল ঠাস করে। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ম্যাম নিচে চলে গেল। আমি ফোনটা উঠিয়ে অন করলাম, দেখি অন হলো। ডিসপ্লে ফেটে গেছে, কাজ চালানো যাবে। কিছু বললাম না, চুপচাপ সহ্য করে নিলাম। মনে মনে বললাম, আবারও একদিন সময় আসবে, সেদিন দেখাবো আমি কি জিনিস। বিকেলে ম্যামদের সাথে ম্যামের বাসায় গেলাম। ম্যামের রুমে বসে আছি, তখন কিছু মেয়ে এলো। মেয়েগুলো বলল, কেমন আছেন দুলা ভাই? বুঝলাম এইগুলাই শালি। আলহামদুলিল্লাহ ভালোই, আপনারা? একটা মেয়ে বলল, দুলাভাই আমরা আমার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতে হবে। আমি নীলা, আপনার একমাত্র শালিকা। দুইটা আমার চাচাতো বোন, মিম আর তানহা। আপনার নাম তো সাকিব, তাই না? তখন তানহা বলল, রাতে ভালোভাবে বিড়াল মেরেছেন তো? তখনই কোথা থেকে রাক্ষসী ম্যাম এসে বলল, দাঁড়া, তোদের দেখাচ্ছি। সবটি উঠাও। বোঝা যাচ্ছে ম্যামকে দেখে এরা অনেক ভয় পায়। তখন ম্যাম আমাকে বলল, ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো তাই বললাম। ওদের সাথে আর এমনভাবে কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। ম্যাম রেগে গেল, আবার থাপ্পড় মারতে যাবে। তখন নীলা এসে বলল, তোমাদের খেতে ডাকছে। যা আসছি। খাওয়া দাওয়া করতে চলে এলাম। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে চলে এলাম ছাদে। ছাদের এক কোণায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতেছি। তখন ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না। টাচ ফেটে থাকায় প্রথমবার কেটে গেল। দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর পারলাম। রকি ফোন দিছে। হ্যালো। কিরে ভার্সিটিতে আসিস নি যে? এমনি ভালো লাগছিল না তাই। ওহ, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছি, খেয়েছিস? তুই? না, এখনো খাওয়া হয়নি, যাবো। ওহ, দেখা যাক। রকিবের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পিছনে ঘুরে রুমে আসতে যাব, তখনই দেখি ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না, তাই ছাদে আসা। নিচে এসে ঘুমাবে না? নিচে এলাম। আমি আর ম্যাম রুমে চলে এলাম। এসে একটা বালিশ নিয়ে হাঁটতে যাব, তখন ম্যাম বললেন, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার চেয়ে সোফা অনেক ভালো। ম্যামের উত্তর শোনার আগেই সোফায় চলে এলাম। ঘুম আসছে না, ফোনটাও ঠিক হয় নাই যে কিছুক্ষণ টিপাটিপি করব। কাল থেকে আমার সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, তারপর আবার ছাদে গেলাম। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা। শালা এতদিন এই জিনিসটা মিস করেছি। কি সুন্দর একটা দৃশ্য। পিছন থেকে কেউ বলল, দুলাভাই শুভ সকাল। রাতে ঘুম কেমন হইছে? পিছনে ঘুরে দেখে নিয়ে। শুভ সকাল। ঘুম ভালো হয়েছে তোমার? হ্যালো, সূর্যোদয় দেখছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে এলাম। তখন ম্যামের আম্মু বলল, আর একদিন থেকে গেলে হয় না? তখন ম্যাম বলল, না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবি না যেহেতু তাহলে যা। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। ম্যাম গাড়ি নিল। আর একটা কথা, ম্যামদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো। আমি পিছনে বসতে যাব, তখন ম্যাম বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আস্তে আস্তে বললাম। কিছু বললাম না। তাহলে সামনে আই। বুঝি না এই ম্যাম একবার তুই বলতেছে আর একবার তুমি বলছে কেন? মনে হয় এইটা রোগ হবে। ম্যাম ড্রাইভ করতে লাগলো। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা, এতে তোর কোনো সমস্যা? না। চুপ হয়ে গেলাম। বাসায় এসে চলে এলাম গাড়িতে। থাকতে একটা কথাও বলে নাই। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলাম। পিছনে পিছনে এলো। এখন আর কোথাও গেলাম না, বাসায় বসে কাটিয়ে দিলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমার বিয়ে হয়েছে এটা কেউ জানে না, আমি বলিনি আর বলতেও চাই না ততদিন যতদিন না ম্যাম আমাকে ভালোবাসবে। রহিম চাচার দোকানে সবাই আড্ডা দিই, সেখানে গেলাম। গিয়ে সেখানে সবাইকে পেয়ে গেলাম। কি কি অবস্থা তোদের? তিনজন বলল, ভালো। তোর? ভালো। দুদিন ভার্সিটিতে গেলি না যে? ভালো লাগছিল না, তাই কাল থেকে যাব। ওহ। তারপর সবাই বিভিন্ন গল্প মেতে উঠলাম। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা দোস্ত, যাই রে, অনেক রাত হয়ে গেছে। যে যার মতো বাসায় চলে গেল। বাসায় আসতেই ভাবি বলল, এত রাত করলা যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। দেখি সোফায় ম্যাম ও মা বসে আছে। তখন ভাবিকে বললাম, ভাবি এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে, কারণটা কি? কেন, মাঝে মধ্যে তো আনি। হুম। খেতে দাও, অনেক খিদে পেয়েছে।
বসো। আমি খেতে বসলাম, তখন মা বলল, কিরে, বৌমাকে খেতে বলবি না? কেন এখনো খায়নি? তখন ভাবি বলল, আমাদের সাথে খেতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ওহ আসেন, খেতে আসেন। ম্যাম উঠে এলো। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকালো তাতে আমার কি? আমি কি তাকে ভয় পাই? তখন ভাবি বলল, সাকিব, তুমি সামিয়াকে আপনি করে কেন বলছো? এখন কি বলি? ও হ্যাঁ, আসলে ভাবি সামিয়া আমার সিনিয়র তো তাই। সিনিয়র তো কি হয়েছে, সামিয়া তোমার বউ। বউ না কচু, শুধু নামেই বউ। ম্যামের দিকে তাকিয়ে বললাম, আস্তে আস্তেই কথাটা বললাম। ম্যাম মনে হয় শুনতে পেয়েছে, তাই কেমন করে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম রুমে আসতেই একটা কাঠবেরি চকলেট আর একটা ফুল সামনে এগিয়ে বললাম, আই লাভ ইউ। ম্যাম ফুল আর চকলেটটা নিল। নেওয়ার আমি তো মহা খুশি, কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। ম্যাম ফুল আর চকলেটটা ফ্লোরে ছুঁড়ে ফেললো আর বলল, এত পিরিত দেখাতে আসবি না। আমি চুপ হয়ে গেলাম। তারপর বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে বিছানা করে শুতে যাব। তখনই ম্যাম বলল, তুই না পড়বি, ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। ম্যাম কোনো কথা না বলে আমার কাছে এসে ঠাস ঠাস করে বসিয়ে দিল। আমি ম্যামের দিকে তাকিয়ে আছি। তখন ম্যাম বলল, তুই কেন? ভালোবাসা কাকে বলে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। তাহলে শোন। সবাই মিলে মন দিল। ভালোবাসা মানে এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সব সময় মনে করা, প্রিয় মানুষটি চোখের আড়াল হলেই পাগলের মতো খোঁজা, তার সুখ দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া আর কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে। আমার কথা শুনে সবাই হাততালি দিল। আশেপাশে দেখি আরো অনেকেই আছে, তারাও হাততালি দিল। আশা করি তুই বুঝতে পারছিস। তখন একটা মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর সাহিত্য বলতে পারেন। জি একটু। মেয়েটা মনে হয় প্রথম বর্ষের। আপনার সাহিত্যটা অনেক ভালো। তাই শান্তিতে বসে আছি। আমাকে একবার প্রপোজ করেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। তখন তরিকুল বলল, ওই দেখো রিয়া আসছে, রিয়াকে আজ হ্যাঁ বলে দে। দরকার নেই। রিয়া আমাদের কাছে আসলো আর বলল, হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার সাকিব, তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু হয়নি তো। তখন রকিব বলল, বেচারা দেবদাস। রকিব দেবদাস বলছো কেন? আমি চোখ রাঙিয়ে রকিবের দিকে তাকালাম। না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা যাই বলে হাঁটতে লাগলাম। তখন রিয়া পিছন থেকে হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাস। আর কোথায় যাব? ওহ, তাহলে আমাদের সাথে নিয়ে যাও। আমাদের কি পা নেই? ভাই পা তো আছেই। তাহলে? কিছু না। আচ্ছা তোর কি হয়েছে বলতো, তখন থেকে মন খারাপ করে আছিস? কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসের সময় হয়ে গেল। চল। ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে আমি আর রকিব বসলাম শেষের দিকে। প্রথম ঘন্টা শেষ হলো। এবার ম্যামের ক্লাস। ম্যাম এলো, সবাই সালাম দিল। ম্যাম উত্তর দিলেন। ক্লাস শুরু হয়ে গেল। আমার যা অভ্যাস, পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। কি সুন্দর করে পড়াইতেছে আমার বউটা। মন চাচ্ছে এইভাবেই তাকিয়ে থাকিয়া। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে মনে হয় ম্যাম বিরক্ত হচ্ছেন। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। তখন রকিব বলল, ভাই তাকে দেখে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে, আর লাভ করতে আমি বুঝবো। তোর যা ইচ্ছে কর, সারা লুচ্চা অন্যের বোর্ড দিকে নজর দেয়। তুই চুপ থাকবি না তোর গফের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো? সারা তুই এটা ছাড়া আর কি পারবি? তখন ম্যাম আমাকে বলল, দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। কি হলো, দাঁড়াতে বললাম না? ম্যামের ঝাড়ি শুনে দুজন উঠে পড়লাম। এটা ক্লাস না গল্প করার জায়গা? তখন রকিব ভয়ে ভয়ে বলল, ক্লাস। তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম। আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম। নেক্সট টাইম যেন না দেখি, না হলে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিব। ওকে ম্যাম। এতক্ষণ কোথায় ছিলে? কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। তখন মা বলল, সকালে না বলে কোথায় গিয়েছিলি? বন্ধুদের কাছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। পিছনে পিছনে ম্যামও রুমে আসলো। এসে দুই গালে ঠাস ঠাস করে বসিয়ে দিল। আমি আবার কি করলাম? মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলি? আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আরো দুইটা দিল। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আর বলল, কথা বলিস না কেন? আর ওই রিয়ার সাথে কি? হ্যাঁ, খুব ঘেঁষে ঘেঁষি করে কথা বলছিলি। কিছু বললাম না, শুধু চুপচাপ করে দাঁড়িয়ে আছি। আমিও থাপ্পড় মারতে পারি, কিন্তু কেন জানি মারতে পারছি না, মন সায় দিচ্ছে না। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছি আর আনমনে ভাবছি, ম্যাম আমার সাথে এমন কেন করতেছে? আমি তো তেমন কিছুই করি না। এভাবে চলতে থাকলেও তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। যে করেই হোক ম্যামকে তো আমার বসে আনতেই হবে। তখন কারো ধাক্কায় ভাবনার জগৎ থেকে ছেদ ফাটলো। দেখি ভাবি, বলো। সে কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি।
তুমি যেন চেঞ্জ হয়ে গেছো, বিয়ে হবার পর থেকে কেমন যেন হয়ে গেছো। কই না তো। কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে। আরে না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কখন আসবে? আরে যা, ওরে আমার লজ্জাবতী ভাবি রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ওহো আচ্ছা, চলো। চলো। নিচে চলে এলাম, ম্যামকে দেখলাম কেমন রাগী ভাবে তাকিয়ে আছে। আছে তো আমার কি। নিচে এসে অজু করে নামাজ পড়ে এলাম, খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ম্যামও আসলো, এসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো, তারপর আমার সামনে এসে বলল, এই নে তোর ফোন, আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে। ফোনটা বেশ দামি, দেখেই বোঝা যাচ্ছে। আমি নিব না, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নিব। তোকে নিতে বলছি না। ভয়ে ভয়ে নিলাম, না জানি আবার কি করে বসে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলাম, ফোনটা বেশ সুন্দর। তখন ম্যাম বলল, ফোন টেপা বাদ দিয়ে পড়তে বস। নতুন ফোন, একটু টিপি না। তোকে পড়তে বসতে বলছি না। সবসময় এভাবে ধমক কেন দেন? একটু ভালোবেসেও তো বলতে পারেন। তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এই ছোট মাথার উপর কেমন করে নাচবো আবার? তোকে পড়তে বসতে বলছি না। আপনার হাতটা কি নরম? তোকে তো। আমাকে কি বললেন? তুই সরে দাঁড়াবি। বলেন না। দেখাচ্ছি। আবার একটা ঠাস করে বসিয়ে দিল। আমি একটু সরে বসলাম। আপনার রাগে চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দেই। তোর রোমান্টিকতা বের করছি। বলে আবার থাপ্পড় মারতে এলো। আমি এবার হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিলাম, তারপর হাত দুটো ধরে পিছন তোকে জড়িয়ে ধরলাম, কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম বউ এত রাগ ভালো না। সাকিব ছেড়ে দে, না হলে ভালো হবে না কিন্তু। কিছু করতে পারবেন না। ম্যাম চুপ হয়ে গেল। ম্যামকে ছেড়ে দিলাম, তারপর টেবিলের কাছে এসে পড়তে লাগলাম। একটু পর পাছে তাকালাম, ম্যাম কি করছে সেটা দেখার জন্য। দেখি বিছানায় বসে বসে কি যেন বলছে, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আমি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম এত মারছে তাও কেন জানি ভালোই লাগছে। আস্তে আস্তে ম্যামের প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ম্যাম আমার উপরে দিল এক বালতি পানি ঢেলে, শরীরে পানি পড়ায়। মাগো 7 ফুট হয়ে বৃষ্টি পড়তেছে। এই তোর ন্যাকামি বন্ধ করবি। ম্যামের দিকে একধারে তাকিয়ে থাকলাম। তখন ম্যাম বলল, উঠবি না আর এক বালতি পানি দিব। উঠতেছি। শালা কি কপাল, কোথাও বউয়ের চুমু খেয়ে ঘুম ভাঙবে তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙছে। কিছু বললি? না কিছু বলি নাই। কিছু না বললেই তোর জন্য ভালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি এ কেমন মেয়ে জন্ম দিয়েছো? একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। বিড়বিড় করে কথাটা বললাম। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তখন আব্বু বলল, তোর লেখাপড়া কেমন চলছে? তখন ম্যাম আব্বুকে বলল, আব্বু, আপনার ছেলে এতটুকু পড়ালেখা করে না, শুধু মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়। আমি তো আকাশ থেকে পড়লাম। ম্যামের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। আমি মেয়েদের কাছ থেকে 2 হাত দূরে দিয়ে চলাফেরা করি, আর আমি কিনা মেয়েদের পিছনে ঘুরঘুর করি? কি মিথ্যা কথা না এটা বলছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতেছে। তখন আব্বু আমাকে বলল, বৌমা যা বলছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার বৌমা মিথ্যা বলতেছে। না আব্বু, তোমার ছেলে মিথ্যা বলছে। না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে। তখন ভাবি বলল, সামিয়া, সাকিব মোটো এমন না, মিথ্যা বলো কেন? ভাবির কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। আমার সুইট ভাবি, আমাকে কেউ বিশ্বাস না করলে তো আমার ভাবি বিশ্বাস করে। তখন মা বলল, হয়েছে হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দিয়ে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। আমি ম্যামকে দেখে মিটমিট করে হাসতেছি। এভাবে হাসছিস কেন? না এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? আমি ভয়ে বের হয়ে গেলাম। আল্লাহ, এমন বউ পেয়েছি একেবারে কাঁচা মরিচ। ছাদে চলে এলাম। একটু পরে একটা গোলাপ নিয়ে নিচে এলাম। ছাদে দরজায় টোকা দিতে ম্যাম দরজা খুলে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে গেলাম। ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবারও প্রপোজ করলাম। ম্যাম ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। আমি একটা মুচকি হাসি দিলাম। তখন ম্যাম বলল, তোর প্রপোজের গোষ্ঠী কি লাই? আবার মুচকি হাসি দিলাম। তারপর ভার্সিটি যাওয়ার জন্য বের হতে লাগলাম। একসাথে নিচে এলাম। তখন ভাবি বলল, ওয়াও, দুজনকে বেশ ভালোই মানিয়েছে। আমি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে, কিন্তু শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। এটা দেখেই খারাপ লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগাতে তো ম্যামের কোনো আসে যায় না। রুমে যে চেঞ্জ করে অন্য কিছু পড়তে বললাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে এলাম। আমি বাইক বের করলাম। ম্যামকে বললাম, ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো। বাইক নিয়ে চলে এলাম ভার্সিটিতে। পাঁচ কুত্তা কুত্তি বসে আছে, সাথে বর্ষা ও আরো কয়েকটা মেয়েও বসে আছে। কিরে তোরা সবাই কেমন আছিস? সবাই বলল ভালো। তখন বর্ষা বলল, তুমি? ভালো।
রকিবের পাশে বসে পড়লাম, সবাই গল্পে মেতে উঠলাম। একটু পর আমার ম্যাম বউ গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলো। ম্যাম গাড়ি থেকে নামলো, তখন রকিব বলল, ভাই ম্যামকে দেখে সেই সুন্দর লাগছে। রকিবের মাথায় দিলাম চাটি, শালা পরের বউয়ের দিকে নজর দিতে লজ্জা করে না? নিজেই গতকাল তাকিয়েছিল, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। তুই তোর কাজ কর, না হলে বুঝতে পারছিস কি হবে। তখন তরিকুল বলল, দেখ মাসুদ ভাই ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। মাসুদ আর তার বন্ধুরা সব সময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ আমাদের এক ক্লাস সিনিয়র, তার উপর এই ভার্সিটির সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। তখন মাসুদ তার বন্ধুকে বলল, ওহ দোস্ত, ম্যামকে যে আজ সেই সেক্সি লাগতেছে। মাসুদ ভদ্রভাবে কথা বলো। মাসুদ ম্যামের চুল হাতে নিয়ে নাকের কাছে নিয়ে এসে বলতেছে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করুন? এদিকে আমার তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ম্যাম রেগে গিয়ে দিল দুই গালে বসিয়ে থাপ্পড়। তোর বাবা মা তোকে ভদ্রতা শিখায় নেই? তোর তো সাহস কম না? ম্যামের শাড়ির আঁচল ধরে বলল, এখন যদি চান দেই তাহলে কি হবে বুঝতে পারছিস? ভার্সিটির সবাই এই দৃশ্য দেখতেছে। ম্যামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর বসে না থেকে গেলাম ওদের কাছে। রাগে তো দাঁত কটমট করতেছে। কাছে গিয়ে মাসুদের কাছ থেকে টান দিয়ে আঁচল টেনে নিয়ে আমি নিলাম এক লাথি। মাসুদ কিছু দূরে গিয়ে পড়লো। তখন মাসুদের বন্ধুরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, ওদেরকেও মারলাম। মাসুদ উঠে বলল, তোর তো সাহস কম না? তোকে দেখাচ্ছি, দাঁড়া। আমাকে মারতে আসলো, তখন দিলাম ওর মেন পয়েন্টে এক লাথি। মাসুদ চিৎকার দিয়ে উঠলো, তারপর জ্ঞান হারিয়ে ফেললো। আমার তো মনে হয় কোনোদিন বাবা হতে পারবে না। ম্যামের কাছে গিয়ে দিলাম দুই গালে দুইটা। ম্যাম আমার দিকে তাকালো, তারপর ম্যামকে বললাম, শাড়ি পরতে বারণ করলাম না? এখন তো ভালো লাগার কথা, তো কাঁদছেন কেন? মানুষকে তো শরীর দেখার খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? কান্না থামান, না হলে আরো দুইটা দিব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। রকিবকে পকেট থেকে বাইকের চাবিটা দিয়ে বললাম, বাসে বাইকটা পৌঁছে দিস। তারপর ম্যামের হাত টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলাম। এসে ম্যামকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে এলাম। ম্যামকে রেখে শপিং মলের ভিতরে গেলাম। গায়ে 3টা বোরকা আর 3টা হিজাব কিনে গাড়ির কাছে এলাম। এসে গাড়ি নিয়ে বাসে চলে এলাম। আবার গাড়ি থেকে নামিয়ে বললাম, রুমে আসেন, আপনার শাড়ির পরার শখ ঘোচাচ্ছি, রুমে আসেন বলে শপিং ব্যাগগুলো নিয়ে চলে এলাম। ম্যাম পিছনে পিছনে এলো। তখন মা বলল, কি রে, এই তো ভার্সিটিতে গেলি, আবার চলে এলি যে? দেখছি বৌমাও আছে, কি হয়েছে? আর তোকে এমন কেন দেখাচ্ছে? কোনো কথা না বলে রুমে চলে এলাম। ম্যামও পিছন পিছন চলে এলো। আমি ম্যামকে বললাম, তখন খুব ভালো লাগছিল তাই না? ম্যাম শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ম্যামকে বললাম, আগামীকাল থেকে কোথাও গেলে বোরকা আর হিজাব পরে যাবেন। যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছেন? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলেরা তো বলবেই। তখন বারণ করলাম শাড়ি পরতে। শাড়ি শাড়ি শাড়ি, এই শাড়ির ব্যবস্থা করতেছি দাঁড়ান বলেই আলমারি থেকে সব শাড়ি বের করলাম। বের করে নিয়ে এলাম, নিচে আসতে লাগলাম। তখন ম্যাম বলল, শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কে শুনে কার কথা? নিচে এসে শাড়িগুলো ফ্লোরে ছুড়ে দিয়ে রান্নাঘরে গেলাম ম্যাচ আনতে। মা আর ভাবে শুধু চেয়ে চেয়ে দেখতেছে, কিছু বুঝতে পারতেছে না। ম্যাচ নিয়ে এসে আগুন ধরাতে যাব, তখন মা আমার হাত ধরে নিল আর বলল, কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিছিস কেন? কি হয়নি সেটা বলো। তখন ভাবি বলল, কি হয়েছে বলবা তো? তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা বলছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। রুকে তাকালাম, দেখি ভাবে মিটমিট করে হাসতেছে। হাতের ইশারে বললাম, কি হয়েছে? কিছু না। বিকেলে রকি বাইক নিয়ে এলো, বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো আর বলল, আন্টি, ভাবি, তোমরা সবাই কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তখনই সামিয়া রুম থেকে নিচে নামতেছিল। রকিব তো অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ম্যাম রকিবকে বলল, রাকিব জি কেমন আছো? আরে ম্যাম, আপনি এখানে? আর ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে চলে গেল। তখন আম্মু রকিবকে বলল, এটা আমার ছোট বৌমা। এ, কিন্তু সাকিব তো কিছু বলেননি। তোমাদের বলিনি? না, সাকিব এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। গিয়ে দেখো, হয়তো ছাদে আছে। রকিব সাদে এলো, দেখে যে আমি ফুলের গাছে পানি দিচ্ছি আর মনের সুখে মোবাইলে গান শুনতেছি। রকিব আমার কাছে এসেই, ও মাগো, এই কে রে এইভাবে মারলি? শালা টিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে? ও তুই? আবার কয়েকটা পিঠের উপর পড়ে গেল। এই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করতেছে তো। ব্যথা দেওয়ার জন্য তো মারা। আরে আরে, আগে আমার কথা তো শোন। বল। ম্যাম এই সম্পর্ক মেনে নেয়নি, তাই তোদের কিছু বলিনি। তোর কথা বুঝলাম না, খোলাসা করে বলতো। সাদে আসার দরজা বন্ধ করে, বাসার কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এবার বল। তারপর রকিবকে সব বললাম, বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলে কি করার আছে, ম্যামের মনে তো আমার জন্য জায়গা করার চেষ্টা করতেছি। আর যদি না পারি তাহলে তো ডিম আছে। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি।
চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু মাসুদের খবর। এমন জায়গায় মেরেছিস মনে হয় তো কোনোদিন বাবা হতে পারবে না। ওকে হাসপাতালে নিয়ে গেছে। ওর ব্যবস্থা ঠিক করেছি। শালা ওর জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। ঠিক করেছিস, কিন্তু ওর বাপ তোকে ছেড়ে দেবে না। ওর বাবা তো এখানের এমপি। এখনো কিছু হয়নি, তাহলে আর কিছু হবেও না। কে জানি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম, আর চোখে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। এই ম্যামের আবার হলো কি? এভাবে সবসময় তাকিয়ে থাকতেছে কেন বুঝলাম না। তাহলে কি আমার জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো। পড়া শেষ করে বিছানার কাছে গেলাম বালিশ আর কাঁথা নিয়ে। কি তো অবাক, বালিশ একটা, কাঁথা একটা। ম্যামের দিকে তাকালাম, দেখি মিটমিট করে হাসতেছে। আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে? আমি কি ঘুমোবো না? আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে আমি কি ঘুমোবো না? হুম। তো কোথায়? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। লাগবে না, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ এনে দেন। কেন? এমনি। আমি তো অনেক খুশি, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে ততটুকু না দিয়ে কি ছেড়ে দিব? আমি কি এতটাই ভালো মানুষ? আপনারাই বলেন। তুই ঘুমাবি না, তোর ঘাড় ঘুমাবে। হায় হায়, এতক্ষণ তো কত সুন্দর করে তুমি করে বলছিল, আর এখন তুই? এই ম্যাম বউয়ের মনে বোঝা অনেক কঠিন। ম্যাম রেগে আমার সামনে উঠে এলো। আমি তো ভয় শেষ, না জানি এখন কি করে। এতক্ষণ চুপ ছিলাম বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না? দিলু একটা ঠাস করে। ম্যামের দিকে তাকালাম। এভাবে না দেখিয়ে ঘুমা, না হলে আর একটা দিব। আর মার খেতে চাই না, শুতে যাই। আমি শুয়ে পড়লাম, ম্যামও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। বেশ ভালোই লাগছে, মন চাইছে ইচ্ছে মতো কিস করে নিজেকে কন্ট্রোল রাখলাম, কারণ একটু তো শিক্ষা দিতে হবে, তাই না? আপনারা কি বলেন? ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে। শালা এতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে কঠিন হয়ে গেল, চুলের সুবাসে মাতাল করে দিচ্ছে। তখন ম্যাম বলল, সরি, মারতে চাইনি, কিন্তু তুই এমন করছিলি তাই রাগ হয়েছিল। কোনো কথা বললাম না। কথা বলছি না দেখে ম্যাম আমার দিকে তাকালো, দেখে যে আমি ঘুমিয়ে গেছি, তাই আর কিছু বলল না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকালে মনে হলে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তাই উঠে পড়লাম। সত্যি সত্যি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, খুব জোরে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। ম্যামও উঠে গেছে। কি এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কেমন করে বলবো? উঠে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিলাম, দেখি পুলিশ। এই চল শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবিয়ে, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপি ছেলের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। ম্যাম দৌড়ে এসে পুলিশের সামনে এসে বলল, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই মাসুদ। এভাবে সবাই পুলিশকে অনেক বলতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার শুনলো না, সোজা আমাকে জিপে তুললো। তখন ম্যাম বলল, সবকিছু আমার জন্য হচ্ছে বলে। ভাবি আর মা সামিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। তখন আব্বু ভাইয়াকে বলল, বাদন চল উকিলের কাছে যাই। চলো। কিছু দূর আসার পর বললাম, স্যার একটা মিনিট কথা বলার জন্য ফোনটা দিবেন। ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বললাম নিজেকে চালানোর জন্য ফোন দিব? এই নে, যেখানে খুশি ফোন দে, কোনো লাভ হবে না। আমি পুলিশ অফিসারকে মুচকি হাসি উপহার দিলাম। তার ফোন নিয়ে ফোন দিলাম, কয়েকবার রিং হতেই ধরলো। স্যার আমি সাকিব। স্যার আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কি করব আপনি বলেন? তোমাকে কিছু করতে হবে না, যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ফোনটা দাও। স্যার আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? নিন, তাহলে বুঝতে পারবেন। দে। পুলিশ অফিসার ফোন নিয়ে কানে ধরলো। আমি কে চিনছো? হ্যাঁ স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হইছে, চাকরি বাঁচাতে চাইলে সাকিবকে এখনই ছেড়ে দাও। জি স্যার, জি স্যার। আমি শুধু মুস্কি মুস্কি আসতেছি। ওকে ফোন দাও। জি। আমি ফোন নিয়ে কানের কাছে ধরলাম। জি স্যার বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করো। জি। ফোন কেটে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি যে বললেন আমাকে কেউ জেল থেকে বের করতে পারবে না? আমি বলছিলাম, কিন্তু আপনি কি ডিআইজি স্যারের সাথে কি সম্পর্ক? আমি এই জেলার এসপি। সাথে সাথে সবাই সেলুট দিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। ইটস ওকে, আপনি আবার ডিউটি করেন। কিন্তু আপনি এভাবে কেন? এখন আমার জয়েনের সময় হয়নি। ও। আপনার কাছে কিছু টাকা হবে? ডিআইজি স্যারের সাথে দেখা করতে যাব। আমি তো টাকা আনি নাই, আর এখন বাসে যাব না। আর যদি আমার বাসা থেকে দেখা করতে আসে তাহলে এগুলোর কিছুই বলবেন না। কেন? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে তাই। পুলিশ অফিসার আমার কথা শুনে হাসলো। স্যার বইয়ের জ্বালা বড় জ্বালা। তখন পাশ থেকে একজন কনস্টেবল বলল, স্যার আপনি খুব মিশুক, সবার সাথে মুহূর্তে মিশে যেতে পারেন। তাই? কিন্তু আপনাকে যদি আমার বাসার লোক খুঁজে, তাদের কি বলবো? আরে ভাই, পুলিশ হলেন কেমন করে? কিছু বলে চালিয়ে দিবেন। আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন, যেন ওই এমপি ও তার ছেলে কিছু না করতে পারে। জি। এবার গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে গেল। তারপর ডিআইজি স্যারের সাথে দেখা করতে এলাম। আস্তে আস্তে 8:30 বেজে গেল।
ডিআইজি স্যারের বাসায় আসলাম, আমাকে এখানে দেখা করতে বলেছেন। আর স্যারের সাথে একটা অন্য সম্পর্ক আছে, এটা না হয় অজানাই থাক, বলতে পারেন এটাও আমারও একটা পরিবার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কতবার বলবো স্যার বলবা না? আলহামদুলিল্লাহ ভালো, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। আন্টি কোথায় দেখছি না তো? রান্নাঘরে রান্না করছে। ও আচ্ছা, কি জন্য ডাকলেন? তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলবো। জি বলেন। তোমার জেলা একটা গ্যাং আছে যারা মাদক থেকে খুন খারাপি এমনকি মেয়ে পাচার করছে, কিন্তু পুলিশ তাদের কোনো মতে ধরতে পারছে না। যদিও ওদের কিছু সমস্যাকে ধরছে, কিন্তু ওদের লিডারকে বলছে না। এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, আমার বিশ্বাস তুমিই পারবে। বুঝলাম, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো। এই কেসে সেই সামিল থাকলে আমি যদি তাকে মেরে ফেলি তাহলে আমাকে যেন কোনো জবাবদাহি না করতে হয়। কিন্তু তার বিরুদ্ধে সব প্রমাণ থাকতে হবে। ওকে, তো তুমি কখন থেকে কাজ শুরু করবে? আজ এখন থেকে যদি আপনি কেসের ফাইলগুলো দেন। তোমার তো জয়েন হতে দেরি আছে। কোনো সমস্যা নেই। ওকে বসো, আমি নিয়ে আসছি। ওকে, আমি বসে আছি, একটু পর স্যার ফাইলগুলো নিয়ে এলো। এই নাও। আমি কিন্তু এখন 1 সপ্তাহ থাকবো, বাসায় যাব না। ওকে ওকে, তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। বৌমার সাথে ঝগড়া করেছো বুঝি? স্যারের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। আপনি কিভাবে জানলেন আমার বিয়ে হয়েছে? আমরা পুলিশ সব কিছুর খবর রাখতে হয়। আরে জানি, তুমি তোমার ম্যামকে বিয়ে করেছো, তো শাসন কেমন করে? ধুর, আপনি বসে থাকেন, আমি রান্নাঘরে গেলাম। স্যার হাসতে লাগলো। গিয়ে দেখি আন্টি আর ভাবি রান্না করতেছে। আন্টি, কি রান্না করতেছো? আমার কথা শুনে আন্টি আর ভাবি তাকালো। সাকিব যে কখন আসলে? এই তো ভাবি, কিছুক্ষণ আগে। তোমরা সবাই কেমন আছো? তখন আন্টি বলল, ভালো। বাসার সবাই কেমন আছে? আল্লাহর রহমতে ভালো। কি রান্না করতেছো? বিরিয়ানি। মারুপা খেতে চাইলো। ও আচ্ছা, বিরিয়ানির নাম শুনে তো জিভে পানি চলে এসছে। আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। আজ তোকে যেতে দিচ্ছি না। আমি তো যাব না, 1 সপ্তাহ এখানেই থাকবো। সত্যি? ভাবি, মারুফা কোথায় আছে? আর মোশারফ ভাইয়া কোথায় আছে? অফিসে গেছে। আর দেখো গিয়ে, হয়তো মারুপা ছাদে বসে বসে খেলছে। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি পিচ্চি খেলতেছে। গিয়ে, এই পিচ্চি, কি করিস? আমার কথা শুনে আমার দিকে তাকালো। আমাকে দেখে আমার কাছে দৌড়ে এলো। চাচু, কখন এলে? এই তো সকালে। কেমন আছে আমার পিচ্চি? ভালো, কিন্তু তুমি খুব বাচ্চা। কেন কেন? তুমি এখানে আসো না? ও তাই? আজকে ঘুরতে যাব। তোমার না ক্লাস আছে? থাকবে। এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবা, বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সত্যি? খুশিতে মারুফা একটা পাপ্পি দিল। একটু পরে চাচা ভাতিজি মিলে নিচে এলাম। আমাকে পেয়ে তো মারুফা অনেক খুশি, কারণ আমরা একসাথে এখন ঘুরতে পারবো। তখন ভাবি বলল, এখন তোমাকে পেয়েছে, সবকিছু বাদ। কিছু বাদ হবে না ভাবি। খেতে বস। আঙ্কেল কোথায়? কি যেন কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। ওহ, তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানেও আমাকে সবাই ভালোবাসে। মারুফা, তুমি রেডি হও, আজ তোমাকে স্কুলে দিয়ে আসবো। সত্যি? পাগল মেয়ে। সাকিব, তুমি যে কি এমন জাদু করেছো যে তোমাকে পেলে মারুপা আমাকে ভুলেই যায়। ভালোবাসা আর আদর, বুঝলা? আমি কি কম ভালোবাসি? না, তবে একটু ধমক দাও, এতেই ভয় পাই। কিন্তু আমি কিছু করি না, আদর করি। বলো, এমনটা করতে হয় না, ব্যাস এতে আদর করা হলো আর বারণও করা হলো। বুঝলাম, কিন্তু দুষ্টুমিটা বেরিয়ে যায়, তখন তো ধমক দিতেই হয়। তখনই। চলো চাচু। চলো। আন্টি আর ভাবিকে বলে মারুফাকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, কারণ বাসা থেকে স্কুল মাত্র 10 মিনিটের রাস্তা। চাচু, চকলেট খাবো। আচ্ছা চলো। দোকানের কাছে গিয়ে বললাম, এই মামা, 5টি চকলেট দেন তো। চকলেটের দাম দিয়ে আবার হাঁটতে লাগলাম। মারুফা চকলেট খাচ্ছে আর আমি ওকে নিয়ে হাঁটতেছি। কিছুক্ষণ পর স্কুলে রেখে চলে এলাম বাসায়। এসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখতে দেখতে মারুফার স্কুল ছুটির সময় হয়ে গেল, তাই ওকে আনতে গেলাম। বিকেলে মারুফাকে নিয়ে ঘুরতে গেলাম। পাশে নদী আছে, সেখানে গেলাম। ওখানে ঘোরাঘুরি করতে লাগলাম। চাচু, ফুচকা খাবো। চলো। এইভাবে ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবে 5টা দিন পার হয়ে গেল। বাসার সবার কথা মনে পড়তেছে। কে জানি তাদের এখন কি অবস্থা। আমার ম্যাম বউ কি করতেছে কে জানে। হয়তো আমি না থাকায় অনেক ভালোই আছে। রাতে ছাদে বসে আছি আর কেচের ব্যাপারে ভাবতেছি। আমি দূর থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি। ওদিক থেকে পুলিশ অফিসারের কাছে বিভিন্ন সাহায্য নিচ্ছি, বাসার খবরও নিচ্ছি। তখনই ফোন বেজে উঠলো, দেখি পুলিশ অফিসারের ফোন। এখানে একটা ফোন নিয়েছি, আমি কিনে নাই, আঙ্কেলই কিনে দিয়েছে। হ্যালো স্যার। বলো। আপনার স্ত্রী তো এখানে এসে কান্নাকাটি করছে, বলছে কোথায় রেখেছেন আমার স্বামীকে। ও, আর কিছুদিন কাটতে দেন, তারপর আসবো। ও স্যার, আপনাকে কিছু পিক দিচ্ছে, তা দেখে হয়তো আপনি একটু অবাক হবেন না। পাঠান দেখি। কিছুক্ষণ পর পিকগুলো এলো। আমি তো দেখেই অবাক। দেখি আমাদের জেলের এমপির ছেলে আর পাশে আর একটা লোক। লোকটার মুখ দেখা যাচ্ছে না, আর কিছু ভয়ানক মাস্তানের সাথে গল্প করতেছে। ওই মাস্তানগুলোর নামে অনেক কেস আছে, কিন্তু উপযুক্ত প্রমাণের কারণে পুলিশ কিছুই করতে পারতেছে না। পুলিশ অফিসারকে আবার ফোন দিলাম। জি স্যার, বলেন।
এমপির সেলের পুরো ব্যাকগ্রাউন্ড বের করেন, কোথায় কি করে, কার সাথে মিশে, ওই মাস্তানদের সাথে ওর সম্পর্ক কি, আর যার মুখ দেখা যাচ্ছে না সেটা কে। জানি না স্যার, আমি বুঝতে পারছি না ওটা কে। আমার তো এমপির মতো মনে হচ্ছে। হতে পারে। আপনি বরং এমপির সেলের সম্পর্কে জানেন, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ওইটা কে ছিল। জি স্যার, আমি তো নতুন পুরানো ফাইলগুলো দেখে আর এমপি সেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ওকে। ছাদ থেকে নেমে ডিআইজি স্যারের রুমের সামনে এলাম। স্যার, ভিতরে আসবো? এসো। বলো। স্যারকে পিক দেখিয়ে বললাম, এই দেখেন। ওকে, তো ওদের সাথে দেখে অ্যারেস্ট করতে পারো কিনা? আমি ওকে অ্যারেস্ট করব না, ওকে সোজা উপরে পাঠিয়ে দিব। কি বলছিলাম মনে আছে? ভালো করেই, কিন্তু ওর পাশে থাকা লোকটাকে চিনতে পারতেছি না। খোঁজ নিতে থাকো, পেয়ে যাবে। পরদিন রাতে কিছু মেইল আসলো, আমি তো দেখে টাসকি। এমপি সেলের সম্পর্কে এতগুলা কেস, খুন, ধর্ষণ, জমি দখল ইত্যাদি। শালার এমপি সব টাকা দিয়ে আর ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করে ওর ছেলেকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এইবার ছাড়বো না, পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো। কিন্তু পিচ্ছি লাগলো ঝামেলা। চাচু তুমি যেও না। না আম্মু, অন্য আরেকদিন আসবো, আজ যেতেই হবে। তুমি যেও না। আরে বললাম তো আরেকদিন আসবো। মারুফার চোখের পানি মুছতে মুছতে বললাম, এখন কান্না বন্ধ করো, তুমি না লক্ষ্মী মেয়ে, আর লক্ষ্মী মেয়েরা কি কাঁদে? কোনো মতো বুঝিয়ে রেখে আসলাম। এখন সোজা পুলিশ স্টেশনে যাব। আস্তে আস্তে 9টা বেজে গেল, পুলিশ স্টেশনে চলে এলাম। আমাকে দেখে সবাই সেলুট দিল। এখন মাসুদ কোথায় আছে? স্যার ভার্সিটিতে আছে। চলো, আর দেরি করা ঠিক হবে না। জি। আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমরা গাড়িতে আসো। জি স্যার। পুলিশ স্টেশন থেকে ভার্সিটির রাস্তা আধা ঘন্টার মতো। ভার্সিটিতে এলাম, এসে তো অবাক, দেখি সব স্টুডেন্ট গোল করে ঘিরে কি যেন দেখতেছে। বাইক রেখে ভিতরেও কি হচ্ছে দেখার চেষ্টা করলাম। দেখি তো মাথায় রক্ত উঠে গেল। দেখি সামিয়ার বোরখা ছিঁড়ে দিয়েছে, আর মাসুদ বোরখা ধরে টানতেছে আর বলতেছে, কোথায় তোর স্বামী? ডাক, দেখি তোকে কে বাঁচায়। মুই তোর এমন সর্বনাশ করব যে এই মুখ আর এই সমাজে আর দেখাতে পারবি না। সামিয়া শুধু কান্না করতেছে আর বলছে, প্লিজ এমনটা করো না। ভয়ে কেউ কিছু বলতে পারতেছে না। আমার মাথায় তো রক্ত টকবক করে ফুটতেছে। ভিতরে গিয়ে পিস্তলটা বের করে দিলাম মাসুদের হাতে গুলি করে। হাতে গুলি লাগায় সামিয়াকে ছেড়ে দিল। সামিয়া আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই? আমি। দেখি তোকে আজকে বাঁচাই। এই তোরা কি দেখছিস? মার শালাকে। পরিস্থিতি খারাপ বুঝে সবাই সরে গেল। জান্নাত, তুই তোর ম্যামকে নিয়ে যা। জান্নাত সামিয়াকে নিয়ে চলে গেল। আমার টিমরাও সাথে দিল। একটাকে উপরে পাঠিয়ে দিলাম, শুধু মাসুদ আর একটা ওর ডান হাতে মেহেদিকে বাঁচিয়ে রাখলাম, যেন ওদের মাথাকে জানতে পারি। মেহেদির মারার মতো অবস্থা। মাসুদ পিস্তল বের করে আমার দিকে গুলি ছুড়ল, এসে আমার ডান কাঁধে লাগলো। আমিও দিলাম 3টা। মাসুদ ওখানে শেষ। আমি আর থামতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তখন মাহমুদ মানে পুলিশ অফিসারটা আমাকে ধরে নিল। আমি ঠিক আছি, আপনি এদের সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যারা বেঁচে থাকবে তাদের সাথে কাউকে দেখা করতে দিবেন না, এমনকি অপরিচিত মানুষকে তাদের সাথে দেখা করতে দিবেন না। তখনই সামিয়া মাহমুদকে সরিয়ে দিয়ে বলল, আপনি সরেন। আমাকে ধরে কাঁদতে লাগলো। প্রচুর ব্যথা করছে, আর সহ্য করতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি ম্যাম আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি বাম হাত দিয়ে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার ম্যাম বউটার মুখের দিকে লক্ষ্য করলাম, দেখি অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে, একটা কালো রঙের শাড়ি পরে আছে। মাসুদ শুধু বোরকা আর হিজাবটা ছিঁড়ে দিয়েছিল। আমার হাতের স্পর্শ পেয়ে সামিয়ার ঘুম ভেঙে গেল। কোনো কথা না বলেই পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি শুধু ম্যামের কাণ্ড দেখতেছি। এতদিন কোথায় ছিলে জানো? কত কষ্ট হয়েছে আমার। OMG, কেন কষ্ট হয়েছে? আর কষ্ট তো হবার কথা না। আমাকে তো আপনি ভালোবাসেন না। আর কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবেন। সো এখানে আপনার কোনো কষ্ট পাওয়ার কথাই না। আমার কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। কি হলো, কথা বলেন। কোনো কথা না বলেই আমার ঠোঁটের সাথে দিল ঠোঁট লাগিয়ে। আহ, কি শান্তি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার তো দম যায় যায় অবস্থা। আপনি এইভাবে এই পিচ্চির উপর নির্যাতন করতে পারেন না। আমি তো আপনার কেউ হই না। আবার অ্যাটাক হলো আমার ঠোঁটের উপর। যেভাবে কিস করতেছে মনে হয় ছিঁড়েই ফেলবে। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, মেরে ফেলবেন নাকি? ম্যাম তো কাঁদতে লাগলো। কিছুই বুঝলাম না। এভাবে কেন কান্না করতে লাগলো? এভাবে কান্না করেন কেন? মরার কথা বললে কেন? OMG, এত ভালোবাসা কখন থেকে হলো? কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, তোকে বিয়ের আগে থেকে ভালোবাসি। যখন তুই প্রপোজ করেছিলি তখন খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিত না, তাই ওরকম করেছিলাম। কিন্তু মন মানছিল না, শুধু তোকে বলা কথাগুলো কানে ভাসছিল। ইচ্ছা হতো তোকে গিয়ে জড়িয়ে ধরে বলি আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু কোনো কিছু একটা শক্তি বাধা দিত। মাঝে মধ্যে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। খুব কষ্ট হতো জানিস। একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। 2 দিন পর যখন তোকে খুঁজলাম কিন্তু পেলাম না, তখন খুব কষ্ট হচ্ছিল।
ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি, আর বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছিল। বলতে পারতাম যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু কাকে দেখাবো, তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। বিয়ের দিন যখন শুনলাম বর পালিয়েছে অন্য একটা মেয়ের সাথে, তখন কত যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। মনে মনে বলছিলাম, যাক তোকে ফিরে পাবো, তোকে খুঁজে বের করে তোর সাথে রিলেশন করব। যদি আমাদের সম্পর্ক মেনে না নিত তাহলে পালিয়ে যেতাম। কিন্তু কিছুক্ষণ পর মা এসে বলল যে বিয়ে হবে অন্য একটা ছেলের সাথে। তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। সব স্বপ্ন চুরমার হয়ে ভেঙে গেল। নিজের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লেগেছিল। যখন তোকে বাসর ঘরে দেখলাম যে তুই আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, তখন কত যে খুশি হয়েছিলাম বলার বাইরে। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি, কিন্তু তোর ওপর খুব অভিমান হয়েছিল, তাই বাসর ঘরে অমন করেছিলাম, তার জন্য সরি। আমি তো ম্যামের দিকে হা করে তাকিয়ে আছি। আমি হা করে আছি দেখে ঠোঁটে একটা পাপ্পি দিল। মুখটা বন্ধ করে নিলাম। বাহ, আমার বউ তো বেশ রোমান্টিক। যাক, ভালোই হয়েছে। এভাবে হা করে আছো কেন? আপনার কথা শুনে। যা সত্যি তাই বললাম। আমি তোমাকে না অনেক ভালোবাসি। জানো, এই কয়েকদিন আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে না অনেক মিস করেছি। একটা রাতও দুটি চোখের পাতা এক করতে পারিনি, শুধু কান্না করেছি। কিন্তু আমি তো আর আপনাকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি, আর তার নাম অধরা জাহান প্রভা। দাগানোর জন্য বললাম, আর দেখি কেমন রিয়াক্ট করে। কি বললি কুত্তা? তুই আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারিস না। বলেই কান্না শুরু করে দিল। কান্না করেন কেন? আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে ম্যাম কেমন করে যেন তাকাচ্ছে, আর ওইদিকে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। তোকে যদি না পাই তাহলে আমি এখনই হাসপাতালে জানলা দিয়ে ঝাঁপ দিব। বলেই উঠে গেল। আমি হাত ধরে টান দিলাম। টান দিতেই আমার উপর পড়ে গেল। গুলি লাগায় জায়গায় একটু ব্যথা পেলাম। বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তো আমার ম্যাম বউটাকে ভালোবাসি, আর আপনার কিছু হয়ে গেলে আমি তো মরেই যাব। ম্যাম আমার মুখে হাত দিয়ে বলল, চুপ, আর এমন কথা বলবা না। বলবো না। তাহলে অধরা জাহান প্রভা কে? চোখ মুছিয়ে দিতে দিতে বললাম, এটা কার নাম বলেন তো? জানি না। মনে করেন। কিছুক্ষণ পর বলল, ও, এটা তো আমারই আরেক নাম। আমি কি আমার রাগী ম্যাম বউকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যাবো তো, মৃত্যুর পরে যাব। তখনই বলতে পারলাম না আর। ম্যাম ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছিয়ে দিতে দিতে বললাম, কাঁদেন কেন? তুই শুধু মরার কথা বলিস কেন? বাবা, বউ তো দেখি আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে আপনি করে কেন বলো? ওকে, তুমি করে বলবো, কিন্তু তুমি কেন তুই করে বলতেছো? ওকে, আমিও শুধু তুমি করে বলবো, কিন্তু যখন রাগ ওঠে তখন তুই বের হয়ে যায়। এখন কত বাজে? রাত 1টা। ওহ, অনেক রাত হয়েছে। সেহেতু তুমি আমার বাম পাশে এসে শুয়ে পড়ো। কিন্তু বালিশ কোথায়? আমার ম্যাম বউয়ের জন্য আমার বুকটাই যথেষ্ট। তোমার খিদে পাইনি? পেয়েছিল, কিন্তু এখন আর নেই। কেন? আমি যে মিষ্টি খাইছি তাতেই পেট ভরে গেছে। তাই? কিন্তু আর খেতে মন চাচ্ছে। দাঁড়াও। শান্তি আর শান্তি। 5 মিনিট পর ছেড়ে দিল। হয়েছে না আরো লাগবে? আজকের মতো আর লাগবে না। আমার বউ তো অনেক রোমান্টিক। একটু একটু। সামিয়া এখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। তুমি আজ ভার্সিটিতে কি করতে গিয়েছিলে? ওই কয়েকদিন তো যাও নাই। তুমি কিভাবে জানলে যে এই কয়েকদিন ভার্সিটি যাইনি? আজ প্রথম গেছি। আমার কাছে সব খবর ছিল। কখন কি করো? তুমি এতদিন কোথায় ছিলে আর কিভাবে জানো? এক আঙ্কেলের বাসায় ছিলাম। ও, আর যদি তুমি না যেতে তাহলে কি যে হতো? বলেই কাঁদতে লাগলো। আরে পাগলে কাঁদো কেন? আর আমি থাকতে আমার সিনিয়র বউয়ের কিছু হতে দিব না ইনশাআল্লাহ। কিন্তু কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন কোনো প্রশ্ন না, এখন চুপ করে ঘুমাও। আমার অনেক ঘুম আসতেছে। ঘুমিয়ে পড়লাম। মুয়াজ্জিনের আজানে শুনে ঘুম ভেঙে গেল। সামিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমি মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি। কি মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা নিষ্পাপ শিশু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মাথায় বিলি কাটতে বললাম, তারপর কপালে একটা চুমু দিয়ে বুক থেকে মাথাটা আস্তে করে সরিয়ে দিয়ে উজু করতে গেলাম। উজু করে এসে নামাজ আদায় করলাম। এখনো সামিয়া ঘুমাচ্ছে। পাশে থাকা চেয়ারটা টেনে সামিয়ার দিকে তাকাতে লাগলাম। এখন মুখটা কত শুকিয়ে গেছে, কিন্তু দেখতে এখনো অনেক সুন্দর লাগছে। মায়াবী চোখ, ওই চোখ দেখে তো প্রথম ক্রাশ খেয়েছিলাম। এইটা আপনাদের বলি নাই। মনে চাচ্ছে এইভাবে সারাটা জীবন তাকিয়ে থাকি। তাকিয়ে আছি তো তাকিয়ে আছি। আমি তো অন্য জগতে হারিয়ে গেছি। কারো ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। এভাবে কি দেখছো? তোমাকে। এর আগে আমাকে দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু আজ না। তোমাকে অন্যরকম মায়াবী লাগতেছে। যা লাগছে, আমার লজ্জা করে না? তোমার লজ্জাও আছে? নাকটা ধরে নাড়তে নাড়তে বললাম কথাটা।
কিন্তু তুমি এখানে বসে কি করছো আর উঠলে কখন? একটু আগেই উঠে নামাজ আদায় করলাম, আমার বউয়ের চাঁদ মাখা মুখটা দেখতে বসলাম। তোমার সমস্যা হলো না? আমাকে ডাকতে পারলে না? না, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকতেই নাই। তুমি নামাজ পড়বা না? সমস্যা আছে, এসো ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়লাম। সামিয়া আবার আমার বুকে মাথা রাখলো। আমার না খেতে ইচ্ছা করছে। কি খেতে ইচ্ছা করতেছে? ওটা। কোনটা? বুঝতে পারলাম বউ আমার কি খেতে যাচ্ছে, তাও না বোঝার ভান করলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল, দুজন মিলে হাঁপাতে লাগলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল, এটা। ওহ। এবার বলো, তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কেমন করে? আর এতদিন কোথায় ছিলে? আর গতকাল তুমি পিস্তল পেলে কোথায়? আর পুলিশও তোমার সাথে সাথ কেন? একে একে উত্তর দেই। হুম। আমি এই জেলার এসপি, এটা কেউ জানে না, শুধু বাসার কেয়ারটেকার জানেন। সেটা বুঝলাম, তো তোমাকে ধরে নিয়ে গেল কেন? তারাও জানতো না, আর এতদিন আমার জয়েন হওয়ার সময় হয়নি, গতকাল হয়েছে, তাই আমাকে ধরে রাখতে পারিনি। ও, তাহলে এতদিন ছিলে কোথায়? ডিআইসি আঙ্কেলের বাসায় ছিলাম, আর তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য আরো ছিলাম। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, আমাকে কষ্ট দিও, তোকে মেরেই ফেলবো। ব্যথা করতেছো? মারতে মারতে আঘাত করার জায়গায় একটা দিয়েছে। ও বাগো, রক্ত বের হয়ে গেল। রক্ত কোথা থেকে আসলো? তুমি তো আমার আঘাত করা জায়গায় মারলা। সামিয়ার চোখে পানি। সরি। উঠে বাইরে নার্স চিৎকার করতে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসলো। সামিয়া তো কেঁদে যাচ্ছে, তখন ডাক্তার বলল, এটা কেমন করে হলো? একটু উঠতে গিয়ে আঘাত লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে বললাম, পাগলিটা এখনো কাঁদছে। ডাক্তার রক্ত পরিষ্কার করতে করতে বলল, একটু দেখে শুনে কাজ করেন। ম্যাম, আপনি কাঁদছেন কেন? আর একটু দেখে শুনে রাখেন। ডাক্তার পরিষ্কার করে চলে গেল। সামিয়া আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি, বুঝতে পারিনি। চোখের পানি মুছতে মুছতে বললাম, আরে কাঁদছো কেন? তেমন কিছু তো হয়নি, আর তোমাকে কাঁদলে না দেখতে অনেক সুন্দর লাগে। আমার জন্য এমনটা হলো। তুমি তো জেনে বুঝে মারো নাই, কান্না থামাও। দেখতে দেখতে সকাল হয়ে গেল, সূর্য মামা উঠে গেছে। মা, ভাবি, ভাইয়া, আব্বা এলো। মা আমার মাথায় কাছে বসলো। মা, কেমন আছো? ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। আব্বা, ভাবি, ভাইয়া তোমরা কেমন আছো? সবাই একসাথে বললো ভালো। তখন আব্বু বলল, এতদিন কোথায় ছিলে? চুপ হয়ে গেলাম। তখন ভাইয়া বলল, আসলেই তো, এতদিন কোথায় ছিলি? ওহ, তোমরা থামো তো। তখন মাহমুদ এসে স্যালুট দিয়ে বলল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো স্যার। ওই মেহেদির জ্ঞান ফিরেছে, ওকে কি করব? ওকে এমন জায়গায় রাখো যেন তুমি আর আমি ছাড়া কেউ না জানতে পারে। আমাদের কথা শুনে তো মা, আব্বা, ভাইয়া, ভাবি একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার পুলিশ অফিসারের দিকে তাকাচ্ছে। ওকে স্যার। তখন আব্বু বলল, আপনার কি মাথা ঠিক আছে? স্যার কি বলছেন? মাহমুদ আমার দিকে তাকালো। আমি চলে যেতে বললাম। মাহমুদ চলে যেতে লাগলো। তখন ভাইয়া বলল, এই অফিসার, আপনার মাথা ঠিক আছে তো? সেদিন ধরে নিয়ে গেলেন, তারপর কোথায় রেখেছিলেন? তারপর গতকাল আপনাদের সাথে ওই এমপির ছেলের সাথে মারামারি হলো, আর আমার ভাইকে গুলিও লাগলো। তারপর আজ এসে স্যালুট দিচ্ছেন, আবার স্যারও বলছেন। এসবের মানে কি? আমি বলছি। সবাই সামিয়ার দিকে তাকালো। তখন মা বলল, মা বলো। আম্মু, আপনাদের ছেলে এই জেলার এসিপি। সামিয়ার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। সবাই একসাথে বলল, হ্যাঁ সামিয়া, তুমি কি বলছো? ভাবি, আপনি আপনার দেবরকে বলেন। কি রে সাকিব, বৌমা যেটা বললো সেটা কি সত্যি? আমি মিটমিট করে হাসতেছি। এভাবে হাসছো কেন? কিন্তু কিভাবে? তখন মা বলল, বুঝলাম, তুই পড়ার নাম করে বাহিরে ছিলি, তখন এটা হয়েছে। তাহলে এতদিন বলিসনি কেন? তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। বিসিএস না দিলে তো এই চাকরি পাওয়ার কথা না। কিন্তু এই ডিআইজি আঙ্কেলের কথা মনে আছে যে আমাদের বাসায় এসেছিল? আছে তো। ও বুঝলাম, তাহলে এই কয়দিন ওখানে ছিলে? আমাদের ফোন করিসনি কেন? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস। এতদিন কেউ ভালোভাবে খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি। তার জন্য সরি, আর একটা কাজের জন্য কিছু বলতে পারিনি। ঠিক আছে, এখন খেয়ে নে। সামিয়া, তুমিও। তখন ভাবি বলল, সাকিব, তুমি তো খেতে পারবে না, তাই সামিয়া তুমি খাইয়ে দাও। সবাই চলো, ওদের একা ছাড়া যাক। সবাই চলে গেল। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিল। হেলান দিয়ে বসেছিলাম। ম্যাম আমার কাছে খাবারের প্লেট নিয়ে বসলো আর বলল, হ্যাঁ করো। হা করে খাবার মুখে নিলাম। খাচ্ছি আর চেয়ে চেয়ে দেখতেছি। এভাবে কি দেখছো? তোমাকে। এভাবে দেখার কি আছে? আছে আছে, অনেক কিছুই আছে, তুমিও খাও। খেতে লাগলাম। তখন সামিয়ার ঠোঁটের কোণে একটা ভাত লেগে আছে, ওটার দিকে তাকিয়ে আছি। তখন, এইভাবে আমার ঠোঁটের দিকে কেন তাকিয়ে আছো? ধুর, ঠোঁট কোথাও, ওটা তো কাশ্মীরি আপেল। শুধু আজাইরা কথাবার্তা। কখন যে কামড় দিয়ে কামড়ে ছিঁড়ে খাবো। নাও খাও।
আমি দুষ্টুরি করে দিলাম আলতো করে কামড়। আহ কুত্তা, ব্যথা করছে না? তুমি তো বললা। তাই বলে সত্যি সত্যি কামড় দিবা? হুম। হয়েছে হয়েছে, আমারও সময় আসবে। কি করবা? সময় হলে দেখতে পাবা। আর এই নাও, এই ওষুধগুলো খেয়ে নাও। ও কি তিতা, ওয়াক থু। ওয়েট, মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করছি। এমনি মিষ্টি পেলে তো এর চেয়েও 10 গুণ তিতা খেতে রাজি। তাই? পাগল কোথাকার। বলি সবাই ডাকতে চলে গেল। সবাই এলো, এখন দেখি বন্ধুরাও আছে, এমনকি শ্বশুর শাশুড়ি শালিকা সবাই আছে। সবার সামনে টুকটাক কথা বললাম। পরদিন রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। রুমে শুয়ে আছি, তখন রকিব এলো। কি রে, এখন তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, তোর? ভালো। ম্যাম কোথায়, দেখছি না তো? আছে কোথাও। তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই এতদিন কোথায় ছিলি? একটা পুলিশ আঙ্কেলের বাসায় ছিলাম। ও, তোকে কত জেলে খুঁজেছি তার ঠিক নেই। তাই? রাইমার খবর কি? আর বলিস না, শুধু প্যারা দেয়। রাতে বউ আমার খাবার নিয়ে আসলো, আমার সামনে বসে নাও হা করো। আমাকে খাইয়ে দিল আর নিজেও খেলো। তারপর ওষুধ খেলাম। এগুলো রাইখা আসি। যাও। বউ আমার চলে গেল। আজ নীল শাড়ি পরেছে, দেখতে পরি পরি মনে হচ্ছে কোনো অপ্সরী স্বর্গ থেকে পালিয়ে এসে আমার কাছে ধরা দিয়েছে। এটা বেশি বলে ফেললাম। সামিয়া রুমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজতে লাগলো। এখন সে যে কি করবা? তুমি দেখবা? সাজার কোনো প্রয়োজন নেই, তুমি এমনি অনেক সুন্দর। তাই নাকি? ম্যাম। দাঁড়াও, শুধু লিপস্টিকটা দেই। লিপস্টিক কেন দিবা? তোমাকে খাওয়াবো তাই। ম্যাম আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে তখন। এই শোনো না, আমার না একটা জিনিস চাই, দিবা? বলো। আমার না বলতে লজ্জা করছে। লজ্জা যেহেতু করছে তাহলে বলতে হবে না। না তো বলে ফেলো। আমার না বেবি চাই। ওকে দিব না, সুস্থ হয়ে নি তখন বাজারে গিয়ে নিয়ে আসবো। ধুর, রাগো কেন, বললাম তো এনে দিব। আমার লাগবে না বেবি। কিন্তু আমি তো দিব। লাগবে না। থুতনিটা ধরে উপর দিকে তুলে বললাম, বউটা আমার বুঝি অভিমান করেছে? না। ও তাই নাকি? আচ্ছা দিব না, আর একটু সুস্থ হয়ে নেই। তোমার বুকে এত চুল কেন? উপরওয়ালা জানে কেন এত চুল দিয়েছে। ওকে এখন ঘুমাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম, আজ পুলিশ স্টেশনে যাব। সামান্য কাঁধে গুলি লাগে শুয়ে থাকলে চলবে না। ও আমার এখনো ঘুমাচ্ছে। ঠোঁট দুটো দেখে লোভ সামলাতে পারলাম না, দিলাম ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে। সামিয়াও রেসপন্স করতেছে, তার মানে জেগে আছে। ছেড়ে দিলাম। তুমি জেগে আছো? কিন্তু ছাড়লে কেন? এমনি। এবার সামিয়াকে কিস করতে লাগলাম। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একসময় সুখের রাজ্যে পাড়ি জমালাম। সকালে ব্যায়ামটাও হয়ে গেল। চলো দুজন মিলে একসাথে গোসল করি। হবে না। ওকে বলেই কোলে তুলে নিলাম। ফরজ কাজ করার পর বউয়ের সাথে গোসল করব বলে রুমের সাথে অ্যাটাচ বাথরুম বানিয়েছি। তুমি তো ব্যথা পাবে। কিসের ব্যথা? কোনো ব্যথা পাবো না। আমার না আরেকবার ইচ্ছে করছে। তাই? আমি কি আমার সিনিয়র বউয়ের ইচ্ছে না পূরণ করে পারি? আরেক রাউন্ড চলো। তারপর দুজন একসাথে ফ্রেশ হয়ে এলাম। রুমে বসে আছে, তখন কেউ চাচ্চু চাচ্চু বলে ডাকতেছে। অনেক অবাক হলাম, আমার তো এখনো ভাতিজা বা ভাতিজি হয়নি, তাহলে চাচ্চু বলে কে ডাকে? তোমাকে এইভাবে চাচ্চু চাচ্চু বলে কে ডাকছি? আমি কেমন করে বলবো? দাঁড়াও দেখি কে আছে। তুমি বসো, আমি দেখছি। সামিয়া উঠে গেল, খুলে দেখে একটা পিচ্চি মেয়ে আর একটা মহিলা। তখন বলল, তুমি তাহলে সামিয়া? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। তুমি চিনবে না। সাকিব কোথায়? বিছানায়। এর মধ্যে মারুফা আমার কোলে এসে বসে আছে। কখন আসলাম মামুনি? এই মাত্র এসেই তোমার কাছে। তোমার আম্মু কোথায়? এই তো আমি। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার এমন অবস্থা তো আমাদের জানাওনি কেন? আসলে ভাবি। হয়েছে হয়েছে, আর মাথা চুলকাতে হবে না। মারুফা তো এসেই তোমার কাছে টানতে টানতে নিয়ে এলো। ও আঙ্কেল আন্টি ভাইয়া কোথায়? নিচে বসে আছে। সামিয়া, আমি এই ভাবিদের বাসায় এই কয়েকদিন ছিলাম। ও ভাবি, আপনার বাচ্চাটা অনেক কিউট, দেখতে আপনার মতো হয়েছে। মামুনি আমার কাছে আসো তো। না, যাব না। আমি ওর মা হয়েও সাকিবের কোল থেকে নিতে পারি না, আর মারুফা তো তোমাকে আজ প্রথম দেখছে। আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ কেউ নিতে পারবে না। আমি পারবো। চেষ্টা করো। মামুনি আমার কাছে এসো, তোমার অনেক চকলেট দেব, আইসক্রিম ফুচকা কিনে দিব। না, যাব না। চাচ্চু কিনে দিবে। তোমাকে ঘুরতে নিয়ে যাব। চাচ্চু নিয়ে যাবে? যাই বলে তাতেই বলে চাচ্চু নিয়ে যাবে, চাচ্চু খাওয়াবে। আর সামিয়াও হাঁপিয়ে গেছে। বোন, তুমি যতই চেষ্টা করো কিন্তু পারবে না। সেটাই তো দেখছি। মামুনি, তোমার চাচি আম্মুর কোলে যাও তো। না, আমি তোমার কোলে থাকবো। যাও।
নাও এবার কোলে। মারুফা সামিয়ার কোলে গেল। বুঝতে পারছি না সাকিব আমার মেয়েটার উপর কি মায়া করে রেখেছে। চলো নিচে যাওয়া যাক। নিচে চলে এলাম, তখন আঙ্কেল বলল, সাকিব তুমি আমাদের জানাওনি কেন? আমরা তো ওর আপন কেউ না, তাই হয়তো জানানোর প্রয়োজন মনে করিনি। না আসলে আন্টি তা না, আসলে হয়েছে, তুমি তো এখনো সুস্থ হওনি, তো নিচে এলে যে। না আন্টি এখন অনেকটাই সুস্থ। তখন আঙ্কেল বলল, তুমি আর কিছুদিন বিশ্রাম নাও। আরে না আমি অনেকটাই সুস্থ। এটাই কি আমাদের বৌমা? তখন আব্বু বলল, ভাই যান। বৌমা এখানে এসে বসো। জি। মারুফা তোমার কাছে কেমন করে গেল? ও তো অপরিচিত কারো কাছে যায় না। আব্বু সাকিব যেতে বলেছে তাই গিয়েছে, না হলে কারোর সাধ্য আছে নেয়ার। আন্টি হাসলেন। বুঝছেন ভাই, আপনার ছেলে যে আমার পেতনিটাকে কি করে রেখেছে আল্লাহই জানে। ওকে যদি পেয়ে যায় তাহলে আমাদের ভুল যায়। মা আর ভাবি নাস্তা নিয়ে এলো, সবাই নাস্তা করলো। আজ আর পুলিশ স্টেশনে যাওয়া হলো না, বাসায় সবার সাথে কাটালাম বিকেলে। আঙ্কেল আন্টি ভাইয়া ভাবি। মারুফা চলে গেল, মারুফা যাবে না, তাই সে কি কান্না। পরদিন সকালে, চলেন ম্যাম এবার যাওয়া যাক। সামিয়া বাইকের পিছনে বসলো, উঠে ঘাট ধরলো। কি ফিলিংস, এক অদ্ভুত অনুভূতি। অনেক আনন্দ লাগছে। যদি জড়িয়ে ধরতো তাহলে আরো ভালো লাগতো। জড়িয়ে ধরার জন্য বলতে ইচ্ছে করতেছে, কিন্তু বললাম না, মানুষের খারাপ ভাববে। উদ্দেশ্য সামিয়াকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে পুলিশ স্টেশনে যাবার। ভার্সিটিতে চলে এলাম। এবার নামো। আচ্ছা সাবধানে যাও। সামিয়া চলে গেল। আমি এক ধ্যানে তাকিয়ে চলে যাওয়া দেখতেছি। সামিয়া একটু পরপর পিছনে ফিরে ফিরে দেখতেছে। আমি চলে এলাম। কিছু দূরে আসতে হঠাৎ পিছন থেকে গুলি আসতে লাগলো। বাইকের সানগ্লাস দেখলাম, পিছনে দুটা গাড়ি। আমি একটু জোরে চালাতে লাগলাম, সিনেমার হিরোদের মতো আমিও এক হাত দিয়ে গুলি করতে লাগলাম। প্রথম দুইটা গুলি মিস হয়ে গেল। তৃতীয় নাম্বার গুলিটা একটা গাড়ির চাকায় লাগলো। গাড়িটা টাল সামলাতে না পেরে খাদে গিয়ে পড়লো। গুলিটা গিয়ে ড্রাইভারে লাগলো। গাড়িটা একটা গাছের সাথে লাগলো। আমিও বাইক থেকে নামলাম। ওরা কয়েকজন গাড়ি থেকে নেমে আমার দিকে গুলি করতে লাগলো। আমি কি কম চাই? একসময় সব কটাকে উপরে পাঠিয়ে দিলাম। কাছে গিয়ে দেখি একজনের প্রাণ এখনো আছে, তাই তাকে জিজ্ঞেস করলাম, তোদেরকে কে পাঠিয়েছে? বলার আগে পটল তুলে নিলাম। অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে ডাকলাম, হ্যালো মাহমুদ। জি স্যার। তুমি 3 রাস্তার মোড়ের পাশে যে জঙ্গল আছে সেখানে আসো তো। আল্লাহর রহমত যে আপনার কিছু হয়নি। না আমার কিছু হয়নি। গুন্ডারা আমার আক্রমণ করেছিল, কিন্তু কিছু বলতে পারেনি, বরং আমি তাদের উপরে পাঠিয়েছি। আল্লাহর রহমত যে আপনার কিছু হয়নি, আমরা এখনই আসছি। ওকে। ফোন কেটে দিলাম। তখনই ফোন বাজতে লাগলো, কিন্তু আমার টানা। কার ফোন বাজছে খুঁজতে লাগলাম, দেখলাম একজনের পকেটে বাজতেছে। ফোনটা বের করে রিসিভ করে রেকর্ড বাটনে চাপ দিয়ে কানে ধরতেই ওপাশ থেকে বলল, কিরে ওএসপি কে শেষ করতে পারলি? ওদের শেষ করে দিয়েছি, এখন তোর পালা। তুই কে? আমি তোর জম। হা, আমি সবার জম। আর তুই আমার ছেলেকে মেরেছিস, আমার লোককে মেরেছিস, তোদের পরিবারকে ছাড়ছি না। তুই আমার পরিবারের সদস্যের উপর হাত দিয়ে দেখ তোর অবস্থা কি করি। হা, আজকের মধ্যেই বুঝতে পারবি। ফোন কেটে দিল। আমি অনেকটা ভয় পেলাম, সত্যি সত্যি যদি আমাদের পরিবারের সদস্যদের ক্ষতি করে। ভাইয়াকে ফোন দিলাম, হ্যালো ভাইয়া তুমি কোথায়? অফিসে। কেন? আব্বু কোথায়? আমার পাশে আছেন। কেন কি হয়েছে বলবি তো? পরে বলবো, এখন তাড়াতাড়ি বাসায় যাও তুমি আর আব্বু। কি হয়েছে বলবি তো? পরে বলবো বললাম না, যেটা বললাম সেটা করো। ফোন কেটে দিলাম। তখনই মাহমুদ হাজির অ্যাম্বুলেন্সে চলে এসছে। স্যার আমি এসেছি। তুমি এই দিকটা সামলাও, আমি গেলাম। কোথায় স্যার? পরে বলবো। আমি বাইক নিয়ে রওনা দিলাম গন্তব্য ভার্সিটি। 15 মিনিট পর ভার্সিটিতে চলে এলাম। এসে অবাক হলাম, সব স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রকিব তরিকুল সোহেল দৌড়াতে দৌড়াতে আসলো। কিরে কি হয়েছে? ম্যামকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। হোয়াট, কি বলিস? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কখন? তুই আসার একটু আগেই। কোন দিকে গেছে বলতে পারবি? বাম দিকে গেছে। মাথায় কিছু আসছে না। ফোনটা বের করে হেডকোয়ার্টারকে ফোন দিয়ে সামিয়ার লোকেশন ট্যাগ করতে বললাম। আর দেরি না করে বাইক নিয়ে ছুটলাম। মাহমুদকে ফোন দিলাম। জি স্যার বলেন। তুমি আর কিছু পুলিশ ফোর্স নিয়ে আমার লোকেশন ট্যাগ করো। আমার স্ত্রীকে এমপির সেলের কিডন্যাপ করছে। জি স্যার আমরা এখনই আসছি। বাইক চালাতে লাগলাম। হেডকোয়ার্টার থেকে লোকেশন জানছি আর বাইক চালাচ্ছি। ঘন্টাখানেক পর একটা জঙ্গলের কাছে এলাম। হেডকোয়ার্টার থেকে বলল, স্যার আর ট্র্যাক করা যাচ্ছে না। ওকে, আমি বাকিটা দেখতেছি। জঙ্গলের ভিতরে গেলাম। কিছু দূর যেতে একটা বাসা দেখলাম কয়েকজন হেঁটে বেড়াচ্ছে। আর গেলাম না, মাহমুদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা এলো। আমি ওদের দেখে অবাক। প্রায় 25 থেকে 30 জনের কাছাকাছি। মাহমুদ আর পাশে আরেক থানার ইন্সপেক্টর এসে সেলুট দিয়ে বলল, স্যার আমরা এসে গেছি।
তখনই ফোন বেজে উঠলো, দেখি শালা এমপি ফোন করছে। রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে শুধু হাসির আওয়াজ আসতেছে। হ্যালো, আমার স্ত্রীর কিছু ক্ষতি করিস না প্লিজ। হা, তোর স্ত্রীকে তো আজ আমার ছেলে নষ্ট করবে, পালে বাঁচিয়ে দেখা। তোরা এখন কোথায় আছিস? খুঁজতে থাক, যতক্ষণ খুঁজে পাবি না ততক্ষণ তোর স্ত্রীকে। হা। ওর কথা শুনে তো আমার সেই রাগ উঠছে। ওকে পেলে যে কি করব নিজেও জানি না। আচ্ছা বাদ দাও, এগুলো বলার সময় না এখন। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। না জানি ওই কুত্তার বাচ্চাটা কি করে। বাইরে কয়েকজনকে দেখছো, আগে তাদেরকে শেষ করতে হবে। তোমরা ব্লুটুথ লাগিয়ে নাও, আমি ভিতরে যাব, তোমাদের সব খবরাখবর দিব। তোমরা পজিশন নিবে। তোমরা 2টা দলে ভাগ হয়ে যাও, তারপর পজিশন মতো রেডি হও আর সাইলেন্সার লাগিয়ে নাও। তারপর ওরা 5 জন ছিল, ওদের শেষ করলাম। এই তোমরা এদেরকে একটু দূরে সরাও। সবাই মিলে পুরো বাড়িটা ঘিরে ধরলাম। এমপি ব্যাটা বুঝতে পারেনি যে আমরা তাদের ঘিরে নিয়েছি। একটা ছোট জানালা আছে, সেটা দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে। আমি তো পুরো টাসকে খেয়ে গেলাম। এখানে তো অনেক মেয়ে আছে। একজন সামিয়ার কাপড় ধরে টানতেছে, মাথায় রক্ত উঠে গেছে, রাগে দাঁতগুলো কটমট কটমট করতেছে। আর সহ্য হলো না, দরজায় লাথি দিয়ে ভিতরে গেলাম। ওদের মধ্যে অনেকেই আমার দিকে পিস্তল তাক করলো। সামিয়া কাঁদছে, যা আমার কাছে একটুও ভালো লাগছে না। তখন এমপি বলল, এই তোরা থাম, ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। একজন আমার কাছে থেকে পিস্তল নিয়ে গেল। আর ও তো আমার শিকার, আর তুই যখন এসেই পড়েছিস তোকে তো পুরে পাঠাবো। তো তোর সাথে তোর মতো নেতাদের 5টা গোলামকে নিয়ে আসিসনি। হা। ওর কথা শুনে রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। ওদের 15 জনের জন্য আমি একাই যথেষ্ট। ওদের কোনো প্রয়োজন নেই, তাই ওদের আনি নাই। বস, এই শালার দেখছি এখনো তেজ কমেনি। বুঝতে পারছিস না, এই বয়সে একটু রক্ত গরম হয়ে থাকে, সে অবস্থা ওর। বস, ওর যত রক্ত গরম থাকুক, ও আমার কাছে কিছুই না। তখন সামিয়া বলল, প্লিজ ওর কিছু করিও না, যা করার আমার সাথে করো। তোরা দেখছিস ওর স্বামীর জন্য কি দরদ। বস, ওর কি করব? তোরা সবাইকে খুবলে খুবলে খা। ওর স্ত্রীর সামনে ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর স্ত্রী রেপ হওয়া। সবাই হাসতে লাগলো। ওরা এগিয়ে যেতে লাগলো। সামিয়া কান্না করছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে দেখতেছে। আমি বললাম, অ্যাটাক। বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। নিমেষেই সবাই শেষ, শুধু এমপি বেঁচে আছে। এখন তোকে কে বাঁচাবে বল? এমপি কোনো কথাই বলছে না, মনে হয় শোকের মধ্যে আছে। আর শখ খাবি না কেন? এত তাড়াতাড়ি কিছু হবে বুঝতে পারেনি বেচারা। সামিয়ার কাছে গিয়ে সামিয়ার বাঁধন খুলে দিলাম, একে একে বাকি মেয়েদের মুক্ত করে দিলাম। তারপর এমপির সামনে একটা চেয়ার টেনে বসলাম আর বললাম, কিরে এখনো শোকের মধ্যে আছিস? আমাকে ছেড়ে দে, আমি আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর তুই কোনো দিনও ভালো হবি না। তুই আর তোর ছেলে মিলে কত মায়ের বুক খালি করেছিস তুই নিজেও হয়তো জানিস না। কত বাবা মায়ের ভাইয়ের আদরের বোনকে কেড়ে নিয়েছিস। এই তোমাদের মধ্যে যদি কারো এর উপর প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে নিতে পারো। একজন কনস্টেবল বলল, স্যারের ছেলে আর ওর বন্ধুরা আমার বোনকে ধর্ষণ করেছিল, পুলিশের লোক হয়েও কিছু করতে পারেনি। আমি চোখের ইশারায় মাহমুদকে ওকে শান্ত করতে বললাম, কাঁদিয়েন না, তোমার বোন মানে আমাদেরও বোন, ওর শাস্তি তো হবে। অনেকেই অনেক অভিযোগ দিল। দয়া করে ছেড়ে দাও, আমি এখন থেকে অনেক দূরে চলে যাব, আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। ওকে কে কে মারবে? সবাই হাত তুলল। আমি তোমাদের পারমিশন দিচ্ছি, 1 2 3 বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি করবা। জি স্যার। মেয়েদের উদ্দেশ্যে বললাম, যারা ভয় পাবেন তারা চোখ বন্ধ করে নিন। সবাই একসাথে বলল, না, নিজের চোখের সামনে এভাবে মরতে দেখলে অনেক খুশি হব। ওকে ম্যাম, আপনি চোখ বন্ধ করবেন না। হয়তো ওদের প্রতিশোধের আগুন, ওদের থেকে ভয় জিনিসটা হারিয়ে গেছে। 1 2 3 বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। কিছুক্ষণ পর সবাই থামলো। রাতে সবকিছু ঠিকঠাক করে বাসায় ফিরলাম। মিডিয়া মেয়েগুলাকে তাদের পিতামাতার কাছে পাঠালো। আমার সিনিয়র অফিসারের জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই সামিয়া দরজা খুলে দিল। দেখি সবাই বসে আছে। কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। কেউ কিছু বলল না। হয়তো আজ আমার উপর দিয়ে এত বড় ধকল গেছে, তাই হয়তো। ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো। এখানেই সমাপ্ত করা হলো।